গেল কয়েকদিনে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বিএনপি সরকার এই যে নতুন সরকার আসছিল, সেই সরকারের আমলে আওয়ামী লীগের পদক্ষেপটা আসলে কি হবে? এবং তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রমের উপর থেকে যে নিষেধাজ্ঞা সেটি কি তুলে নেওয়া হবে কিনা? আর যদি সেটা তুলে নেওয়া হয় তাহলে সেটা ঠিক কিভাবে সম্ভব? মানে সেটার আইনি প্রক্রিয়াটি আসলে কি? তো আমি আসলে সেটা নিয়ে একটু বলি আপনাদেরকে আজকে যে একটু বলার চেষ্টা করি। বরাবরের মতো আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব ততটুকু সহজভাবে এই জটিল আইনি প্রক্রিয়াটা ব্যাখ্যা করার। তো দর্শক ১ম এ আমি একটু শুরু করি এই নিষেধাজ্ঞার ইতিহাসটা নিয়ে। তাহলে বিষয়টা আসলে কিন্তু আমাদের পর্যায়ক্রমে বুঝতে সুবিধে হবে। তো আ ১০ই মে ২০২৫ তারিখে ইউনূস সরকার খেয়াল করুন সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করে। মূল যে এই সন্ত্রাস বিরোধী আইনটি ছিল ২০০৯ সেখানে কোনো রাজনৈতিক দলকে সরাসরি সন্ত্রাসী সত্তা হিসাবে নিষিদ্ধ করার পর্যাপ্ত সুযোগ না থাকায় এই অধ্যাদেশে সংশোধন আনেন ইউনূস সরকার। এই সংশোধিত অধ্যাদেশ যেটি সেটির ক্ষমতা বলে ১২ই মে ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আ জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়। এই প্রজ্ঞাপনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। অর্থাৎ ইউনূস সরকার ১ম এ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে এবং পরবর্তীতে সেই আইনের অধীনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধে এ অ্যা অ্যা নি নিষিদ্ধের আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্তটাকে আসলে কার্যকর করা হয়েছে। তো আ এটা একটা অধ্যাদেশ এবং প্রজ্ঞাপনের আ আ একটা একযোগে ব্যবহার আপনারা বলতে পারেন। তো সেই থেকে সেই কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আজ পর্যন্ত মানে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তাহলে পরিস্থিতিটি কি? আইনি অবস্থানটি কি? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। বর্তমানে দলটির কোনো অফিস বা প্রকাশ্য কর্মসূচি পালনের আইনগত অনুমতি নেই। এই নিষেধাজ্ঞা যে কেবল মাঠ পর্যায়ে কর্মসূচিতে আছে তাই না, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রচারণাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এর আগে দর্শক ২৩শে অক্টোবর ২০২৪ তারিখে ছাত্রলীগকেও পৃথকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। যেই ছাত্রলীগ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বাংলাদেশের রাষ্ট্রটি সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাকে আর কিছু নয় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাকে নি আ আ নিষিদ্ধ করা হয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে গত ১৭-১৮ মাসে লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, নজিরবিহীন নির্যাতন করা হয়েছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিকে আরেকটি বিষয় হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। আর অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিরুদ্ধে ২০০০ আ আ ২৪ এর জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যার বিচারের একটি প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে। তো প্রজ্ঞাপন কি বলছে? নিষিদ্ধ করার প্রজ্ঞাপনটিতে বলা হচ্ছে এই বিচার আইসিটিতে এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রমের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এখন প্রশ্ন হলো এই যে অন্যায় এবং অবৈধ যে নিষেধাজ্ঞা এবং এই যে অবৈধ যে প্রজ্ঞাপনটি এটি বাতিলের পথটি কি? আইনগত পথটি কি? প্রধানত দর্শক ৩ টি পথ রয়েছে। ১ আদালতের রায়ের মাধ্যমে। এখন যদি আওয়ামী লীগ কিংবা সংশ্লিষ্ট কেউ এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এবং আদালত যদি প্রজ্ঞাপনটিকে আইনগতভাবে ত্রুটিপূর্ণ বা অসাংবিধানিক ঘোষণা করে, তবে কিন্তু এটি বাতিল হয়ে যাবে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে গণভোটের বিরুদ্ধে একটি রিট হয়েছে। একইভাবে কিন্তু আওয়ামী লীগের এর ও ও কার্যক্রমের নিষেধাজ্ঞার বিরুদ্ধেও কিন্তু একটি লিগ্যাল চ্যালেঞ্জ যেটাকে আমরা বলি সেটা আসতে পারে। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে
আইসিটি বা ট্রাইব্যুনালে চূড়ান্ত ফয়সালা। যেহেতু নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত। যেহেতু মানে ওই প্রজ্ঞাপন বলেছে যে যতক্ষণ পর্যন্ত না রায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ। তাই ট্রাইব্যুনাল যদি তার চূড়ান্ত রায়ে আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ না করে ভিন্ন কোনো দণ্ড দেয় বা খালাস দেয়, তবে সরকার সেই রায়ের ভিত্তিতে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তবে দর্শক, আইসিটির যে বর্তমান অবস্থার আপনারা সবাই জানেন যে বিচারহীনতার যেই নমুনা তারা স্থাপন করেছে, শেখ হাসিনার বিচারের নামে যে প্রহসন তারা করেছে এবং অন্যান্য বিচারগুলো যেগুলো হচ্ছে সেখানেও আমরা প্রতিদিন যে ধরনের নজিরবিহীন নাটক দেখছি। আ সেখানে সেই আইসিটি এরকম কিছু একটা করবে এরকম আশা করাটা দুরাশা। মানে হনুমান তো দর্শক রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে না, তাই না? তো একটি সর্বতোভাবে যে প্রহসনের আদালত বলে এটা যেটা দেশে বিদেশে এখন একেবারে established যে এটা একটা প্রহসনের আদালত, সেটা আর যাই করুক কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। কাজেই সে ট্রাইব্যুনাল কি রায় দেবে সেই আশায় যে এক্সিস্টিং সেটআপ এটা যদি বজায় থাকে, মানে যে রাজাকার অধ্যুষিত যে ট্রাইব্যুনাল এটা যদি বজায় থাকে তাহলে এইখান থেকে সেরকম কোনো কিছু আসার সম্ভাবনা নেই। তা আরেকটা রাস্তা আছে। বিএনপি সরকার যদি রাজনৈতিক সমঝোতা বা নতুন আইনের মাধ্যমে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তবে তা কিন্তু বাতিল করা সম্ভব। তো নতুন সরকার কিভাবে আওয়ামী লীগের উপর থেকে বিএনপি সরকার এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে? আ একটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার যে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করেছিল, যেটির কথা আপনাদেরকে শুরুতেই বললাম। এখন দর্শক, সংবিধানের ৯৩ এর ২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে কিন্তু সেটাকে পাস করতে হবে। এখন বিএনপি সরকার যদি এই অধ্যাদেশটি সংসদে পাশের জন্য উত্থাপন না করে বা এটি প্রত্যাখ্যান করে কোনো প্রস্তাব পাশ করে, তবে কিন্তু এই অধ্যাদেশটি তার কার্যকারিতা হারাবে এবং দলের উপর থেকে, আওয়ামী লীগের উপর থেকে আইনি বাধাটা কিন্তু সরে যাবে। আচ্ছা, দ্বিতীয়টি আরো সহজ একটি রাস্তা। দ্বিতীয়টি হচ্ছে যে প্রজ্ঞাপনের মাধ্যমে এটা জারি করা হয়েছিল সেইটাকে প্রত্যাহার করা। এখন নিষেধাজ্ঞাটা মূলত আমি আপনাদেরকে শুরুতেই যেমন বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়েছে। এখন এই বিএনপি সরকার চাইলে যেকোনো সময় একটা পাল্টা প্রজ্ঞাপন বা গেজেট জারি করে কিন্তু আগের নিষেধাজ্ঞাটাকে সরাসরি বাতিল করতে পারে। এখন এটার জন্য কিন্তু নতুন কোনো আইনের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র আমি মনে করি যে সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট। এবার আরেকটি রাস্তা হচ্ছে রাজনৈতিক সমঝোতা এবং সংলাপ। এখন নির্বাচন পরবর্তী যে স্থিতিশীলতার স্বার্থে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি চাইলে কিন্তু আওয়ামী লীগের সাথে একটি রাজনৈতিক সমঝোতায় আসতে পারে। এখন অলরেডি দেশের অর্ধেক মানুষকে বাইরে রেখে কিন্তু একটি একটা প্রহসনের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। সেইটার মাধ্যমে তারেক জিয়ার যে মন্ত্রিত্ব সেটি কিন্তু শুরু থেকেই সেইটির অবস্থান কিন্তু খুবই দুর্বল। একদিকে তাকে বিএনপি জামাতকে মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে দেশের অর্ধেক মানুষ এই ভোটে অংশগ্রহণই করেনি। এই সরকারের প্রতি তাদের কোনো আস্থাই নেই। তাহলে এই আস্থাটাকে ফিরিয়ে আনার জন্য একটা দেশ চালাতে যে স্থিতিশীল অবস্থাটার প্রয়োজন হয়, রাজনৈতিক স্থিতিশীলতাটার প্রয়োজন হয়, সেইটার জন্য তারেক জিয়া সে অ্যা ব্যা ব্যা আওয়ামী লীগের নেতৃত্বের সাথে এক ধরনের আ সমঝোতার পথ কিন্তু বেছে নিতে পারেন। আ সেই সাথে তো বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এক ধরনের আন্তর্জাতিক চাপও রয়েছে। আর তার প্রশ্রয়ে দেশের যে নজিরবিহীন রাজাকার শক্তির উত্থান হয়েছে আজকে, যেটা এখন বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখলাম যে শহীদ মিনারে যেই জামাত হচ্ছে এই ২১ এর শহীদদেরকে আ ভাষা আন্দোলনের শহীদদের বুকে গুলি চালানো যেই পাকিস্তান, সেই পাকিস্তানের সহযোগী ছিল যেই জামাত, সেই জামাত গেছে আ আ আ ফুল দিতে শহীদ মিনারে। যেই শহীদ মিনার সম্পর্কে তারা ফুল দেওয়াকে তারা বলত যে এটা নাকি শিরক, এটা নাকি নাজায়েজ। তারা চলে গেছেন। মানে সেটা that says a lot about what kind of political party জামাত is. তারা তো এক্কেবারে
আ এক্কেবারে একটা কমপ্লিট একটা কি বলবো আমি ভন্ড একটা ধর্মকে ব্যবহার করে ইচ্ছা খুশি মতো, সুবিধে মতো ব্যবহার করা একটা ভন্ড রাজনৈতিক দল। তাদের ভণ্ডামিটা তো আমাদের চোখের সামনে চলে আসলোই। কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এদের এত বড় দুঃসাহস আজকে হয় কিভাবে? কাদের প্রশ্রয়ে হয়েছে? কারা জামাতকে ৭১ এর পর বাংলাদেশের রাজনীতিতে আ পুনর্বাসিত করেছে? কারা তাদের সাথে জোট মিলে সংগ আ আ আ সরকার গঠন করেছে? কাদের প্রশ্রয়ে আজকে বিএনপির কোলের পোষা হুলো বেড়াল আজকে বাঘ হয়ে তাদেরকেই কামড়াতে আসছে? এইটা তো বিএনপি খুব ভালো করে জানে। এখন এই জামাত, এই এনসিপিকে যদি ঠেকাতে হয়, তাহলে তো আওয়ামী লীগ ছাড়া আসলে পথ নেই। কারণ এদেরকে একমাত্র ঠেকাতে পারে আওয়ামী লীগ। তো দেশের স্বার্থ রক্ষায় দানব ঠেকাতে আওয়ামী লীগকে লাগে দর্শক। দেশের মানুষের জন্য আওয়ামী লীগকে লাগে। আ দেশটাকে রক্ষা করতে তো আওয়ামী লীগকে লাগে। তো এইটা যদি বিএনপি বোঝে এবং বুঝে যদি সদিচ্ছা দেখায় তাহলে কিন্তু এই নিষেধাজ্ঞাটা উঠে যাবে। আ আরেকটি উপায় হচ্ছে আম নিষেধাজ্ঞাটা যখন উঠে যাবে তখন নির্বাচন কমিশনে স্থগিত থাকা নিবন্ধনটি কিন্তু পুনরায় সচল হতে পারে। সেই তার ফলে আওয়ামী লীগ কিন্তু ২০২৬ এর পরবর্তী নির্বাচনগুলোতে বা উপনির্বাচনগুলোকে অংশগ্রহণের সুযোগ থাকবে। কাজে এই সরকারটি এই যে সেই কি একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে যে এই সরকারটা স্মরণাতীতকালের সবচাইতে অস্থিতিশীল রাজনৈতিক সময়ে ক্ষমতা নেওয়া যেই স আ বা যেই সরকার, এই বিএনপি সরকার এটার স্থায়িত্ব যদি খুব কম সময় হয় আরেকটি নির্বাচন যদি হয়, তাহলে কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে। যদি আ নিবন্ধনটি আবার পুনরায় সচল হয়। তো আমরা জানি বর্তমানে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং দেশ চালানোর প্রস্তুতি উনি শুরু করে দিয়েছেন। আম এবং তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করারও প্রতিশ্রুতি দিয়েছেন। এখন সেটা উনার জাস্ট মুখের কথা কিনা, সেটা সময়ই বলে দেবে। আ আমরা যারা দর্শক বিএনপি জামাতের শাসন দেখেছি। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা দেখেছি। রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখেছি। ১০ ট্রাক অস্ত্র মামলা দেখেছি। গ্রেনেড হামলা দেখেছি। তারা কিন্তু আসলে তারেক জিয়ার সেই গুড সেন্স বা প্রতিশ্রুতি কোনটার উপরেই কিন্তু সেভাবে আমরা ভরসা করতে পারছি না দর্শক। তাহলে আওয়ামী লীগের কি হবে? নিষেধাজ্ঞা কি কাটবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন দর্শক, আমি বলব নিষেধাজ্ঞা শুধু কাটবে নয়, কাটতে শুরু করেছে। আমরা দেখেছি নতুন সরকার গঠনের একদিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩৪ টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় কিন্তু খুলে দেওয়া হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু তাদের নিজের অবস্থান জানান দিচ্ছে। এরা কেউ কোনো বড় নেতা নয় দর্শক। এরা খুবই সাধারণ মানুষ, তৃণমূলের কর্মী। এখন এই ঘটনাগুলোতে না একটি মৌলিক রাজনৈতিক সাংবিধানিক সত্য লুকিয়ে আছে। একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যায়। কিন্তু সেটা কাগজে। কিন্তু রাজনৈতিক সমর্থনকে কলমের খোঁচায় নিষিদ্ধ করা যায়। আইন দর্শক, আমি আইনের মানুষ কিন্তু একটা সত্য বলি আইন তখনই কার্যকর হয় যখন মানুষ তা মানে। আইন যদি জনসমর্থনহীন হয়, সেই আইন টেকে না দর্শক। একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে কিন্তু তার ইতিহাস, তার ভোটার, তার আবেগ, তার সাংগঠনিক স্মৃতি সেগুলো কি নির্বাহী আদেশে বন্ধ করা যায়? একটি সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে, একটি সংসদ আইন পাশ করতে পারে, একটি আদালত রায় দিতে পারে। কিন্তু রাজনৈতিক অস্তিত্ব শেষ পর্যন্ত নির্ধারণ করে কে? নির্ধারণ করে মানুষ। যদি জনগণ সমর্থন করে, দল ফিরে আসে। যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়, দল বিলীন হয়। ভয় টেকে না, নিষেধাজ্ঞা টেকে না, টেকে মানুষের বিশ্বাস, টেকে মানুষের ভালোবাসা। রাষ্ট্রের শক্তি আইন থেকে আসে কিন্তু জাতির শক্তি আসে জনগণ থেকে। আর জনগণের শক্তিকে কোনো অধ্যাদেশ দিয়ে, প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করা যায় না। এখন সেইটি আমরা দেখছি এবং ভবিষ্যতে আরো দেখব।
এই ফাগুনের আগুনে যেই শক্তিটি জাগছে, যারা বন্ধ তালাগুলো খুলে দিচ্ছে, তারা কিন্তু অচিরেই দ্বিগুণ হবে।